আমার ফার্স্ট রিলিজ করা নাটকটাই মিলিয়ন গেছে। আর্টিস্টের জীবনেই ডিভোর্সের সংখ্যা বেশি। এমন অনেক কথা আছে আমি যেগুলো কিছু শেয়ার করি নাই। मैं कोई ऐसा गीत गाओ कि आरज़ू जगाओ अगर तुम कहो। আমার নাম তাসনুভা নিঝুম। হ্যাঁ, আমি আর্টিস্ট। আমি মূলত একজন নৃত্যশিল্পী, তারপরে আমি একজন অভিনেত্রী। তবে এখন অভিনয়ে সময়টা একটু বেশি দেওয়া হচ্ছে, যার কারণে নাচটাতে একটু ফোকাস কমে গেছে। মিডিয়াতে কাজ করার সিদ্ধান্ত কেন নিলেন? এই যাত্রাটা কেমন ছিল? মিডিয়াতে কাজ করার সিদ্ধান্তটা আসলে ওরকম ভাবে নেওয়া হয়নি, এটা টোটালি আনফরচুনেট ছিল। হঠাৎ করে একদিন একটা অফার পেলাম যে এরকম একটা নাটকের সুযোগ আছে, তুমি কি কাজ করতে চাও? তো ভাবলাম লাইফে সবকিছুই এক্সপ্লোর করা আসলে উচিত। তো সেই এক্সপ্লোর করতে যেই আসলে মিডিয়াতে আসা, এটা প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না যে হ্যাঁ আমি মিডিয়াতে কাজ করব, এটা আমার ফোকাস, নট লাইক দ্যাট। যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা অ্যামেজিং। যদি সত্যি কথা বলি, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটাচ্ছি এবং চাই আমি এই সময়টা সব সময় কাটাতে। আপনার জীবনের সবচেয়ে বড় ব্রেকথ্রু বা সফল মুহূর্ত? আমার কাজ নিয়ে বা আমার যে কোনো কিছু নিয়েই আমি সন্তুষ্ট খুব কম হই, মানে আমার কাছে মনে হয় এটা থেকেও একটু বেটার কিছু হতে পারতো। সো ব্রেকথ্রু মোমেন্ট ওরকম নেই লাইফে। এই পেশা আসার সময় আপনার পরিবার বা কাছের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? পরিবার থেকে সাপোর্ট ছিল, ট্রু। আমার বাবা মা খুব সাংস্কৃতিক মনা, পরিবার থেকে খুব একটা সমস্যা হয়নি, যেহেতু আমি ছোট থেকে নাচ শিখতাম, গান শিখতাম, অনেক কিছুই শিখেছি। তো সেই যাত্রা থেকে খুব একটা সমস্যা হয়নি, পরিবারের সাপোর্ট ফুল অন পেয়েছি। আপনার কাজের দিনটি কেমন কাটে? কাজের দিন হ্যাঁ খুব ভালো কাটে, খুব ব্যস্ততায় কাটে। শুটিং আর ব্যক্তিগত সময়ের মধ্যে কিভাবে ব্যালেন্স করেন? শুটিং আর ব্যক্তিগত জীবনের মধ্যে এভাবেই ব্যালেন্স করতে হয়। যেদিন শুটিং থাকে সেদিন তো সারাদিন শুটিং এই চলে যায়, সেদিন তো আর অন্য কোনো কাজ করার কোনো মানে প্রশ্নই আসে না। তো শুটিং এর ফাঁকে ফাঁকে যেদিন গ্যাপ পাই ওই দিন আমি প্ল্যান করে রাখি যে আজকে আমার এই কাজগুলো করতে হবে। সো ওইভাবেই মেনটেন করা হচ্ছে আর কি। আপনার এমন কোনো অভিজ্ঞতা যা আপনার জীবনকে বদলে দিয়েছে? অভিজ্ঞতা জীবনকে বদলে দিয়েছে? হ্যাঁ, এই যে মিডিয়াতে কাজ করতে আসাটা, এটা তো আনফরচুনেট ছিল। তো ওই বললাম, প্রথমেই বলেছি যে এক্সপ্লোর করতে যে আসলে আসা, ওই ভাবলাম যে ঠিক আছে একটু অভিজ্ঞতা নেই, ওই অভিজ্ঞতা থেকেই আসলে মিডিয়াতে আসা। এটাই তো একদম লাইফ চেঞ্জিং। আপনার জীবনে কোনো ইন্সপিরেশন বা রোল মডেল আছে? রোল মডেল বলতে পারি আমি আমার বাবাকে। আমার আব্বু অসম্ভব জ্ঞানী এবং বিজ্ঞ একজন মানুষ ছিলেন। উনি খুব স্বল্পভাষী ছিলেন, খুব কম কথা বলতেন, কিন্তু আমার আব্বু এখন নেই দুনিয়াতে, যদিও আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। কিন্তু আমার আব্বু এমন কিছু কিছু কথা বলে গেছে, তখন আমরা অনেক ছোট ছিলাম, হয়তো বা কথাগুলোর তাৎপর্য বুঝতে পারিনি, কিন্তু এখন এসে বুঝতে পারি আসলে ওই কথাগুলো কেন বলতেন বা লাইফে এখন খুব কাজে লাগে। সো ইয়া, আমার বাবা আমার রোল মডেল। আপনার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট কোনটি ছিল এবং কেন? ক্যারিয়ারের চ্যালেঞ্জিং প্রজেক্ট এখন অবধি আমি বলবো আমার একটা নাটক আছে কুফরি। সেই কুফরি নাটকটা, ওইটা একটা কি বলে এটাকে, এক্সপেরিমেন্টাল কন্টেন্ট ছিল, কিন্তু আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে এই কুফরির জন্য। আসলে আমরা এমন একটা প্লেসে শুটিং করেছি যে প্লেসে আসলে কিছু নাই, মানে টোটালি একটা বদ্ধ গ্রাম, ওই গ্রামের মানুষ কখনো শুটিং দেখে নাই। মানে এত কি বলবো, অনুকূল বলে না প্রতিকূল বলে, এটাকে প্রতিকূল পরিবেশে শুটিংটা করতে হয়েছে। সো এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল আমার জন্য। এ পর্যন্ত কয়টি নাটক করা হয়েছে? কয়টি নাটক আপনার দ্বারা সম্ভব হয়েছে? আসলে আমি বলতে পারবো না, সরি, গুণই নাই, অসংখ্য কাজ করা হয়েছে। আপনার প্রথম নাটক যেটি মিলিয়ন গিয়েছে, সেই নাটকটির নাম কি এবং সেই নাটকের ডিরেক্টর কে ছিলেন? ওয়েল, আমার ফার্স্ট রিলিজ করা নাটকটাই মিলিয়ন গেছে, এটা আমি আমার লাক বলবো না আমার দর্শকের ভালোবাসা বলবো আমি জানি না। নাটকটার নাম ছিল বিষে ভরা নাগিন, পরিচালনায় ছিলেন মেঘি। আর আপনার সাথে আমার কো-আর্টিস্ট ছিল তামিম খন্দকার। এটা সম্পর্কে একটু বলবেন আমাদেরকে, আসলে এই নাটকটা কেন এত বেশি হাইপ হয়েছিল? নাটকটার থিমটা ছিল এরকম, মানে আমি একজন বেদে থাকি। সো একটা ছেলেকে আমার আনফরচুনেটলি রাস্তায় দেখে পছন্দ হয় এবং সে আমাকে একটু ডিস্টার্ব করে। তারপর থেকে আমি তার পিছনে লেগে যাই তাকে বিয়ে করার জন্য। সো এভাবেই গল্পটা এগিয়ে যায়। গল্পটা ইউটিউবে আছে,
আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি মিডিয়ার বাইরে কিছু করার পরিকল্পনা করছেন? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যদি এক কথাই বলি, আমি যদি আমাকে যেহেতু আপনি অপশন দিলেন যে মিডিয়ার বাইরে কিছু করার প্ল্যান করছি কিনা, তাহলে আমি বলবো আই জাস্ট ওয়ান্না গো অ্যাব্রড। আমি দেশের বাইরে চলে যেতে চাই, ওখানে কিছু একটা করবো ইনশাল্লাহ। শুটিং এ কোনো মজার ভুল? ভুল তো অসম্ভব হয় শুটিং এ। মজার ভুল বলবো না, মানে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, আপাতত মনে হচ্ছে না, বাট আমরা শুটিংটা খুব এনজয় করি। শুটিং এর সময় সবচেয়ে বিব্রতকর মুহূর্ত? ল্যাপেল পড়া Always. যখন ভুল করি এবং ডিরেক্টর খুব বকা দেয়, মন খারাপ হয়ে যায়। আপনি ধরেন সিন মানে যখন আপনার সিন চাপতে, তখন মনে হয় আপনার কো আর্টিস্ট আশেপাশে যখন ডিরেক্টর থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না, বাট আপনার সিন কেটেই যাচ্ছে, আপনি নিজ থেকে দিয়ে যাচ্ছেন, ওই মুহূর্তটা কেমন? ওই মুহূর্তগুলো আসলে আমি ওভাবে কখনো খারাপ লাগে না, আমার সিনটা ভালো লাগে, কিন্তু হ্যাঁ কষ্ট তো হয়। দেখা যায় একটানা যখন অনেক সিন করি তখন একটু কষ্ট হয়ে যায়। আর্টিস্টের জীবনে এত ডিভোর্স কেন? কমপ্লিকেটেড কোশ্চেন। আর্টিস্টের জীবনে না, এটা আসলে আমাদের সাধারণ মানুষের জীবনেও অনেক ডিভোর্স হয়ে থাকে, কিন্তু আমরা যারা মিডিয়া পার্সন বা আমরা যারা শিল্পী যারা কাজ করছি, তাদের বিষয়গুলো হয়তো বা একটু সামনে বেশি আসে, এই জন্য হয়তো বা মানুষ একটু বেশি মনে করে যে আর্টিস্টের জীবনেই ডিভোর্সের সংখ্যা বেশি। ব্যাপারটা এরকম না। তবে যদি বলি যে আর্টিস্টের জীবনে ডিভোর্সের সংখ্যা কেন, এটা বলবো যে মেন্টালিটি ম্যাচ না হওয়া, নিজেদের মধ্যে বনিবনা না হওয়া, স্যাক্রিফাইস মেন্টালিটি না থাকা। দেখা যায় আমরা যারা আর্টিস্ট তাদের তো কোনো সময় থাকে না, হ্যাঁ কোনো সময়ের লিমিটেশন থাকে না। দেখা যায় আমরা শুটিং করছি, রাত 2টা বাজছে, কখনো ভোরবেলায় বাসায় ঢুকছি, ভোরবেলা আবার বেরিয়ে যাচ্ছি, তো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা অনেক সময় মিসিং থাকে। সো হয় মাঝে মাঝে এরকম। আর্টিস্টদের হাতে সবসময় ছোট একটা ফ্যান থাকে, এটা কারণ কি? আপনারা যারা দর্শক আছেন তারা হয়তোবা মনে করতে পারেন যে আমরা হয়তোবা খুব সুন্দর একটা পরিবেশে শুটিং করি, সব সময় আমাদের এখানে মনে হয় এসি থাকে, ফ্যান থাকে। ব্যাপারটা একদম এরকম না। আমরা যখন আউটডোরে কাজ করি, যে এখন খোলা আকাশের নিচে বসে আছি, যখন টপ সান থাকে মাথায়, ও মাই গুডনেস, অনেক গরম, অনেক প্রতিকূল অবস্থায় আমাদের কাজ করতে হয়। তো এই জন্য এই গরমটা থেকে একটু নিজেকে সেভ রাখার জন্য এই ফ্যানটা ইউজ করি আমরা। এখন আমরা কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন ক্লিক চাচ্ছি, আপনি কি প্রস্তুত? ওকে, প্রস্তুত। আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী? আমার প্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ভাইয়া। অভিনেত্রী এখন অনেক ভালো ভালো আর্টিস্ট কাজ করছে, কিন্তু যদি আমি একটু পেছন থেকে বলি তাহলে অপি করিম ম্যাম। শুটিং না থাকলে আপনার দিনটি কিভাবে কাটে? সারাদিন ঘুমিয়ে, সারাদিন, মানে আমাকে যদি কেউ বলে 24 আওয়ার তুমি ঘুমাবো, আমি ঘুমাবো। জাস্ট ঘুম থেকে উঠে একটু খাই আবার ঘুমিয়ে যাই। একটি সিনেমা বা প্রজেক্ট যা করতে চাইতেন কিন্তু পাননি? একটি সিনেমা বা প্রজেক্ট, রবীন্দ্রনাথের কোন একটা উপন্যাসের চরিত্র আমি করতে চাইতাম। আপনার ফেভারিট ফুড? ফেভারিট ফুড গরুর মাংস দিয়ে ভাত। ক্যামেরার সামনে কাজ করা সহজ নাকি কঠিন? অনেক কঠিন। আপনার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন? প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন সুইডেন। অনেক সুন্দর একটা দেশ, এবং পৃথিবীর স্বর্গ বলা হয় মেবি। আপনার প্রিয় ডায়লগ বা সংলাপ? ভালোবাসা দিবি কিনা বল। এই ডায়লগটা আপনি কোথায় ব্যবহার করবেন? এই ডায়লগটা ব্যবহার করব যদি কখনো আমি আমার পছন্দের মানুষকে কিডন্যাপ করি সেদিন। নাকি ডায়লগটাকে আপনি নাটকে বা কোনো কিছু দিয়ে ইউজ করা হয়েছে? না, আমার ক্যারেক্টার পাইনি আমি এরকম, কিন্তু যদি কখনো পাই আমি অবশ্যই ইউজ করব। জীবনের সবচেয়ে মজার ঘটনা? জীবনের সবচেয়ে মজার ঘটনা এটা আসলে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, কিন্তু আমি খুব হাসি খুশি থাকতে পছন্দ করি। আমার লাইফে প্রতিদিনই এক একটা করে মজার ঘটনা ঘটে। যেমন কি বলবো, আপাতত মাথায় আসছে না। এই শুটিং এ একটু আগে আমরা কি জানি বলে বলে খুব হাসাহাসি করছিলাম। একটা কথা যা আপনি এখনো পর্যন্ত শেয়ার করেন? একটা কথা যা আমি এখনো পর্যন্ত শেয়ার করি নাই। কি কথা? এমন অনেক কথা আছে আমি যেগুলো কিছু শেয়ার করি নাই, বলবো না, সিক্রেট।
আজকে শেয়ার করতেই হবে। আমি একটা প্রেম করি। তো একটা প্রেম করে, কিন্তু ওদের প্রেম করে বা কাকে প্রেম করে আমরা এখন ফিরে জানতে চাই। এটা বলা যাবে না। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে একটা সিক্রেট বলতে, আমি একটা সিক্রেট বলেছি। ঠিক আছে, যদি জীবনে একটি সুযোগ পান তবে কোন কাজটি করবেন? ভালো করে পড়াশোনাটা করব। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু কেন জানি ক্লাস 9-10 এর পরবর্তীতে একদম বিগড়া হওয়া স্টুডেন্ট হয়ে গেছি। পড়াশোনা করতে ভালো লাগে না, সো আরেকবার সুযোগ পেলে এবার পড়াশোনাটাই করব। কি হতে চেয়েছিলেন বাট কি হয়ে গেল? আমার ফ্যামিলি থেকে খুব ইচ্ছে ছিল আমি ডাক্তার হই, কিন্তু আনফরচুনেটলি পারিনি। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এসএসসি অবধি, কিন্তু কেমিস্ট্রি অনেক কঠিন লাগতো। কেমিস্ট্রির জন্য মানে প্রচুর বাস খেয়েছি। তো এই তো পরে কমার্স নিয়ে শুটিং না কিছু নেই? শুটিং। বিলাসবহুল ভ্রমণ নাকি বাড়িতে আরাম? বাড়িতে আরাম। সকালের কফি নাকি রাতের চা? রাতে চা। নায়িকা হতে পছন্দ করেন নাকি ভিলেন? ভিলেন আমাকে মানায়। প্রেমের গল্প নাকি অ্যাকশন স্টোরি? ডিপেন্ডস অন মুড। যদি হচ্ছে মনে হয় যে আজকে আমি একটু সফট মুডে আছি, একটু ওয়েদারটা সুন্দর সুন্দর, সেদিন অবশ্যই প্রেমের গল্প। আর যেদিন আমি খুব রাফ মুডে থাকি, খুব মেজাজ টাজাজ খারাপ থাকে, সেদিন অ্যাকশন গল্প, এবং সেটা অবশ্যই তামিলের সিনেমা হতে হবে। বিটের রান্না নাকি ফুড ডেলিভারি? আই লাভ মাই রান্না। আমি বেশ ঠিকঠাক রান্না করি, কিন্তু সময় হয় না, সো ফুড ডেলিভারি। আসলে আমি এত বাজে ডাল রান্না করতাম একটা টাইমে, আমি জানতাম না যে ডালে খুব অল্প মশলা দিতে হয়। এবং আমি এটা রান্নার টিপসটা দিয়ে দিচ্ছি, ডাল যত অল্প মশলায় রান্না করবেন ডালের টেস্ট আপ হতে থাকবে। আমি ডালে কিচ্ছু দেই না, জাস্ট সেদ্ধ করি, অল্প একটু বাগার দেই, ডালের টেস্ট জাস্ট। আপনার স্বপ্নের চরিত্র কোন? স্বপ্নের চরিত্র স্বপ্নের চরিত্র হচ্ছে ওই যে কিছু চরিত্র থাকে না, একদম নায়িকা পাপা কিপারি সব। ওম শান্তি ওমের ফার্স্ট সিনে একটা ব্যাপার ছিল না, ওম কাপুর যখন পুনর্জন্ম নিয়ে আসে, একজন চা দিচ্ছে, একজন জুস দিচ্ছে, ওই টাইপের কোন একটা নায়িকার চরিত্র করতে চাই। আপনার জীবনের সবচেয়ে মজার স্বপ্ন? মজার সংলাপ ডিপজল কাকুর সাবান দিমুর দইলা। আপনার এই শাড়িগুলো কোথা থেকে কিনেন? শাড়ির স্টোরি বলতে গেলে আসলে একটু বড় করে বলতে হয়। আমি যখন যেখানে পাই, আমি প্রচুর শপিং করি, আমি যখন যেখানে পাই শাড়ি তুলে নিয়ে চলে আসি। এবং আমাদের নাটকের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় নতুন শাড়িটা ইউজ করা যায় না, দেখা যায় সিনের সাথে ম্যাচ করে না বা সামথিং। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গা থেকে কিনি, নিউ মার্কেট, ফার্ম গেট, কাউরান বাজার। মার্কেটের ভিতর থেকে নাকি ভ্যান প্লাজা থেকে? এনিওয়্যার। যদি রাস্তায় বসে থাকে একটা প্রিন্ট আমার পছন্দ হয়েছে, আমি ওটা নিয়ে নিই। আবার অনেক সময় দেখা যায় মার্কেটের ভিতর থেকেও কিনি। আর্টিস্টদের সবচেয়ে মজার মার্কেট শপটা? নিউ মার্কেট। চোখ বন্ধ করে, ও মাই গুডনেস, তুমি এমন কিছু নাই ওখানে পাবা না, যদিও রেপ্লিকা, বাট ইটস ওকে, ব্যালেন্স। নিজের সম্পর্কে কিছু বলেন। নিজের সম্পর্কে আমার নাম নিঝুম, মানে চুপচাপ, কিন্তু আমি প্রচুর কথা বলি এবং প্রচুর মানুষকে জ্বালাইতে পছন্দ করি। আমি শুটিং সেটে থাকলে শুটিং সেট পুরো গরম থাকে। আমি খুব চঞ্চল প্রকৃতির, অনেক বেশি কথা বলি, যে আপনারা ইন্টারভিউতে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এমনই। নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে কোথায় দেখতে চাই, যেহেতু অভিনয় জগতে আছি, নিজেকে সর্বোচ্চ স্থানে দেখতে চাই। চেষ্টা করে যাচ্ছি, এখনো অনেক ভুল ত্রুটি আছে, শুধরানোর চেষ্টা করছি, কিন্তু যদি আল্লাহ সহায় হয় কখনো যেতে চাই। মেয়েরা বাস্তবে কেমন? মেয়েরা বাস্তবে প্রচন্ড হিংসুটে হয়। আমিও হিংসুটে, আমার হুটহাট প্রচুর জেলাসি কাজ করে। আমার কোনো কিছু কেউ ধরতে পারবে না, যেটা আমার সেটা আমার, এরকম অনেক জেলাসি আছে, ক্যামেরার সামনে বলা যাবে না। ছেলেরা বাস্তবে কেমন হয়? ছেলেরা বাস্তবে দুই ধরনের হয়। কিছু ছেলে হয় অতিরিক্ত চালাক, আর কিছু ছেলে হয় একেবারেই বলদ। এখন যেগুলো চালাক হয় ওইগুলো অতিরিক্ত শয়তান হয়, হ্যাঁ, একদম ডিরেক্ট। আর যেগুলো বলদ ওগুলো হাজবেন্ড ম্যাটেরিয়াল, চোখ বন্ধ করে বিয়ে করে নাও। ছেলেরা কিভাবে পটে? ছেলেরা কিভাবে পটে?
যদি মেয়েদের সুন্দর হাসি হয়, আমি তো আমার এক্সকে হাসি দিয়ে পটায় ফেলছিলাম। আপনার এর পর্যন্ত কয়টা এক্স ছিল? আসলে এইটা আমি দুষ্টামির জন্যই বললাম কিছুটা। এক্স বলতে আমি ওরকম সিরিয়াস প্রেম কখনো করি নাই। আমার সাথে আমার 24 ঘন্টা আম্মু থাকতো, হ্যাঁ। তো প্রেম ব্যাপারটা ওরকম ভাবে হয় নাই। হ্যাঁ, অনেক অনেক টুকটাক প্রপোজাল তো পেয়েছি, আমি সেখান থেকেই বললাম জাস্ট দ্যাটস ইট। মেয়েরা কিভাবে পড়ে? মেয়েরা কিভাবে পটে? ছেলেদের ভালোবাসায়, একদম ডেফিনেটলি। একটা ছেলে যদি একটা মেয়েকে মন থেকে ভালোবাসে, সেটা যদি সেই মেয়েটা রিয়েলাইজ করতে পারে, তাহলে পটেছে। এক আঙ্গুলে নাচানোর ব্যাপারটা কি? এক আঙ্গুলে নাচানোর ব্যাপারটা হচ্ছে, এটাই নাচান। আপনি কি কখনো কাউকে নাচিয়েছেন? না। নিজে নেচেছেন? নিজেই নেচেছি, যেহেতু আমি নৃত্যশিল্পী, সো আমি নিজেই নেচেছি। এক আঙ্গুলে আমি তার ইশারায় নাচি নাই। হ্যাঁ, আমি একটা টাইমে টিউশন করতাম, তখন স্টুডেন্টদের বলতাম এই বসো, এই ওঠো, এক আঙ্গুলে নাচিয়েছি বাচ্চাদের। সিনিয়র কাউকে নাচানোর সুযোগ হয়? না, আমি খুব ভদ্র বাচ্চা, গাদবি করি না। সকালে প্রথমে কি করেন? দাঁত ব্রাশ করি। আপনার সবচেয়ে অদ্ভুত শখ? অদ্ভুত শখ, আমার যদি একটা লেজ থাকতো। আপনার বন্ধুরা আপনাকে কোন নামে ডাকে? আমার কোনো বন্ধু নাই, কোনো বন্ধুই নাই। যদি আপনি একটি শক্তি পেতেন তবে কোনটি হতেন? একটি শক্তি পেলে কি হতাম? আই নিড জাস্ট দুনিয়ার একটা পাওয়ার, সেটা হচ্ছে আমি তুলে দিব, টাকা চলে আসবে। কোন চরিত্রে অভিনয় করতে চাইতেন? এনি অপশন? রোমান্টিক, অ্যাকশন, প্লেয়ার? ভিলেন। আপনার অভিনীত প্রথম প্রজেক্টের নাম কি ছিল? বিশ্বভরা নাগিন। কোন বছরে আপনি মিডিয়াতে প্রবেশ করেছেন? কোন বছর? 2023-এর সেপ্টেম্বর মাসে। এক্সাক্ট তারিখটা মনে পড়ছে না, 22 বা 23 হবে। বড় সেলিব্রিটিকে দেখার অভিজ্ঞতা কেমন ছিল? সেলিব্রিটি দেখার অভিজ্ঞতা আসলে ওরকম ভাবে ফিল করিনি কখনো, যেহেতু আমি নিজেই একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তবে যদি আমি কখনো সামনাসামনি তৌসিফ ভাইয়াকে দেখি, তাহলে সেটার এক্সপ্লেইন করব। একটি গানের লাইন বলুন যেটা আপনার প্রিয়। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाओ अगर तुम कहो। আপনার প্রথম ভ্রমণ কোথায় ছিল? ঢাকায় এসেছি, কক্সবাজার গেছি। যদি ঘোরার জায়গায় বলেন, কক্সবাজার গেছি। কোনটি হারানো কঠিন হবে, প্রেম না ক্যারিয়ার? ক্যারিয়ার। আই লাভ মাই ক্যারিয়ার। আমি অনেক কষ্ট করে একদম, যদি বলেন যে নিজ যোগ্যতা হয়েছে কিনা আমি জানি না, তবে খুব পরিশ্রম করে আমি এই জায়গাটা অ্যাচিভ করেছি। জীবনে বাকি সময় কি করবেন, অভিনয় নাকি ভ্রমণ? যদি আমার বয়সটা স্টাক হয়ে যায়, সারা জীবন নায়িকাই করতে চাই। আর যদি বুড়ো হয়ে যায়, তাহলে করব, অভিনয়টাই করব। অভিনয়ের প্রতি আমার একটা ক্ষুধা আছে। যদি আপনাকে বেছে নিতে হয় তাহলে আপনি কাকে বেছে নেবেন, আপনার প্রিয় বন্ধু নাকি আপনার পার্টনার? আমার পার্টনার, নিঃসন্দেহে। আপনি একদিনের জন্য অদৃশ্য হলে কি করবেন? একদিনের জন্য অদৃশ্য হলে কি করব? আকাশে উড়বো, আকাশে যাইতে মন চায় আমার খুব। আপু, আপনার একটা জিনিস জানা হয়, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আমি ময়মনসিংহের মেয়ে। মিডিয়া থেকে বেশিরভাগই ময়মনসিংহে? বেশিরভাগ না, বেশিরভাগ বরিশালের। ময়মনসিংহের ইদানিং অনেকেই কাজ করছে। দর্শকদের উদ্দেশ্যে যদি ময়মনসিংহের ভাষায় কিছু বলতে হয়, তাহলে বলবো যে বেশি বেশি আঙ্গর নাটক দেখবেন। আঙ্গর নাটকের মধ্যে অনেক মজা। আর এটাছে সেবা হুটকি দিয়ে ভাত খায় দেন, যে আঙ্গর দেশের হ্যাঁ সেবা হুটকি দিয়ে ভাত খাইলে গো একবার, আল্লাহ গো আল্লাহ, মাথা নষ্ট হয়ে যাবো। আন যে আঙ্গ শহরে দাওয়াত আন্না গো।